আমরা একটা র্যাপিড ফায়ারে যাচ্ছি, ঠিক আছে? ভয় লাগছে এগুলোর। মোস্ট ওভাররেটেড বেঙ্গলি ইউটিউবার শুরুর দিকে মনে হতো আমি, শেষের দিকে এখন এখন অনেক আছে গো, কি করে বলবো নাম। বাংলার রাজনীতিতে হ্যাঁ মোস্ট কমিক ক্যারেক্টার। হ্যাঁ, আপাতত বাইরন। নারায়ণ বিশ্বাস দিদি দ্বারা সব স্থাপিত ভারতের। আচ্ছা, আমি যদি তোমায় জিজ্ঞেস করি বাংলার সব থেকে ফেক ইউটিউবার, ফেক। এই যে তোমার এত মহিলা ফ্যান, বাড়িতে বউ ইনসিকিউর হয় না? চিহ্ন দিয়ে দিয়েছে। একজন বাঙালি ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, যার নাম তুমি এখনো হয়তো সেই অর্থে সামনে বলনি, কিন্তু তুমি খুব রেসপেক্ট করো। তোমাকে একটা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে ধরো এই যে তোমার এত মহিলা ফ্যান, বাড়িতে বউ ইনসিকিউর হয় না? বলে না যে মৃন্ময় বেশি বেরোনো যাবে না? না, সেটা জানে আমি যা ওই ইনসিকিউরিটি ফিল করার মতো যা যা সব কিছু বিয়ের আগেই হয়েছে, বিয়ের পরে আমি এই যে চিহ্ন দিয়ে দিয়েছে। আমরা একটা র্যাপিড ফায়ারে যাচ্ছি, ঠিক আছে? ভয় লাগছে এগুলোর। মোস্ট ওভাররেটেড বেঙ্গলি ইউটিউবার শুরুর দিকে মনে হতো আমি, শেষের দিকে এখন এখন অনেক আছে গো, কি করে বলবো নাম। একজন বলতে পারছি না এটা। বাংলার রাজনীতিতে হ্যাঁ মোস্ট কমিক ক্যারেক্টার। হ্যাঁ, আপাতত বাইরন। প্রচুর আছে, আমি কি বলবো আর, প্রচুর কন্টেন্ট পাচ্ছি। বাইরন বললে সরকারি নিয়মে একটা ভুল আছে, আচ্ছা, লর্ড বাইরন। লর্ড। আচ্ছা, ভিউজ না লেগেসি, কোনটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট? দুটোই ইম্পর্টেন্ট, শুধুমাত্র লেগেসি দিয়েও চলা যায় না, ভিউজও ম্যাটার করে। আবার ভিউজ দিয়ে আবার লেগেসি সবসময় মেনটেন করা যায় না। একজন বাঙালি ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, যার নাম তুমি এখনো হয়তো সেই অর্থে সামনে বলনি, কিন্তু তুমি খুব রেসপেক্ট করো। লাভটা সেন। আচ্ছা, আমি যদি তোমায় জিজ্ঞেস করি বাংলার সব থেকে ফেক ইউটিউবার। ফেক, এখন যাদের নিয়ে রোস্ট করছি পাল্টিবাজগুলো, হুম এখন মানে যাদের নিয়ে রোস্ট করছি পাল্টিবাজ, এরা সত্যি ফেক। কার সাকসেসটা তোমাকে খুব ইন্সপায়ার করে, এমন কোনো ইউটিউবার? আমার নিজেরটাই। ধরো এই যারা ক্রিয়েটার রয়েছে, তাদের মধ্যে জেলাসি নাকি ভালোবাসা, সম্পর্কটা কোনটা বেশি, জেলাসির না ভালোবাসার? হ্যাঁ, এখনকার নিজেদের মধ্যে। এখন তো বলবো, দেখো ভালোবাসার জায়গাটা যাদের সাথে হওয়ার হয়ে যায় এবং সেটা লং টার্মই হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জেলাসি কাজ করে দেখেছি। কেউ একটা বেশি একটু উঠতে গেলে তাকে ইসে করা, হ্যান করা, ত্যান করা। আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, তুমি এই স্টেটমেন্টে বিশ্বাস করো কি করো না বলবে। কন্ট্রোভার্সি না হলে ডিজিটালে গ্রোথ পাওয়া যায় না। একদম ঠিক, একদম ঠিক, বিলিভ করো? বিলিভ করি। এই জন্য অনেকে স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি করছে আজকাল। লাস্ট প্রশ্ন, এটা র্যাপিড ফায়ারের লাস্ট প্রশ্ন, কিন্তু তুমি লংয়ে উত্তর দিতে পারো। সেটা হচ্ছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ডাউনফল হলে জনতার মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যায়, এটা কেন বলে তোমার মনে হয়? ডাউনফল হলে উচ্ছ্বাস দেখা যায় জনগণের মধ্যে। মানে কারোর একটু কিছু ছোট হলে, মানে কাউকে ছোট করা গেলে সবাই মিলে এসে এটা করার চেষ্টা করে, এটা এটা কেন বলে তোমার মনে হয়? দেখো, ছোট করার কারণ যদি পোক্তা হয় যে এ ছোট করার মতোই কাজ করেছে, তখনই জনগণ সেটাকে সাপোর্ট করে। মানে তুমি এমন কাউকে ছোট করছো যে ছোট হওয়ার মতো কোনো কাজই করেনি, তাহলে সেটা জনগণ সাপোর্ট করবে না, তোমাকে উল্টে ছোট করে দেবে। তো আমি বিশ্বাস করি যে কেউ যদি ছোট হওয়ার মতো কাজ করে থাকে, কর্মফল ঘুরে আসছে তার কাছে, তো সেটাকে আমি কেন, সারা বাংলার লোকজনই ছোট করবে, শুধু ক্রিয়েটার না। এবং ক্রিয়েটারদের একটা প্লাস পয়েন্ট, তাদের একটা প্ল্যাটফর্ম আছে মানুষের হয়ে কথা বলার। এখন জনগণ রোজ কারো কন্টেন্ট দেখছে, যে যাকে অসহ্য লাগছে, বিরক্ত লাগছে, কিন্তু তাকে কিছু বলতে পারছে না, একটা দুটো কমেন্ট করছে, কারো চোখে পড়ছে না। তার হয়ে যখন একটা মোটামুটি পপুলার কোনো রোস্টার বা ক্রিয়েটার ক্রিয়েট করছে, তাকে বলে তার ভুলগুলো চোখে দেখি, রোস্টিংয়ের হয়তো যাই হোক, তখন পাবলিকের মনে হয় যে আমার ওই কথা বলছে, ভাই এটাই শেয়ার করি। তখন সেটা কি বলবো, সার্বজনীন হয়ে যায় সেই ছোট করাটা। সেটা ছোট করা বলবো না, ভুল করলে সে তার কর্মফল ভোগ করছে। আচ্ছা, তোমার একটা রোস্ট ভিডিও দেখেছিলাম, মানে আমাদের র্যাপিড ফায়ার শেষ অফিসিয়ালি সো আমি তোমার একটা রোস্ট ভিডিও দেখেছিলাম, আমি আর নাম নিচ্ছি না। পাটুলির এক পরোটা বিক্রেতা এবং শিয়ালদার এক পরোটা বিক্রেতা নিয়ে, এই বাংলার পরোটা কালচার নিয়ে তোমার কি মত? ওটা তো শিল্প ছিল একদিন, বাংলার পরোটা শিল্প। হ্যাঁ, এরা কি বলতো, বেসিক্যালি এরা তো ক্রিয়েটার না, আর বেসিক্যালি না, আমি একটা জিনিসও ভাবি মৃন্ময়, যে
এই পরোটা বেচার ডায়লগ এটা ভাইরাল হলো কি করে? মানে এটার মধ্যে কি এমন আছে? আমি খুঁজেছি বাদাম কিচ্ছু নেই, বাদাম সে কিছু বাদাম বাদাম গানে একটা তাও একটা ক্রিয়েটিভিটি রয়েছে, যে ছেলেটা ডিজে করে ছেড়েছিল তার একটা ক্রিয়েটিভিটি আছে। রানু মণ্ডলের গানের মধ্যে একটা ক্রিয়েটিভিটি ছিল। তিনি ভালো গা খারাপ বা, তিনি একটা ভিক্ষা করতে গিয়ে যে গানটা গাইছিলেন সেটা একটা লোকের কানে এসছে। এইটার মধ্যে ভাইরাল ক্রিয়েটিভিটি কি আছে? এটা আমি খুব খুঁজেছি। তুমি কি কিছু পেয়েছো? ভাইরালিটি আর ক্রিয়েটিভিটি দুটো একদম ডিফারেন্ট জিনিস। মানে যেটা ভাইরাল হবে সেটার মধ্যে ক্রিয়েটিভ জিনিস থাকতে হবে, সেটা নট নেসেসারি। না, ভাইরালের কারণটা আমি সত্যি মানে 4টে পরোটা 10 টাকা, এটা এটা তো রোজ শুনি আমরা। হ্যাঁ, এটা ঠিক আছে? মাথায় বসে এটা গেছে। ভাইরাল হলো কি করে? ভাইরালটা এখন কোনো লজিকে ম্যাজিকে হয় না, এটা হুট করেই হয়ে যায়। তুমি নর্মালি এখনকার, তুমি অনেক আগের কথাই বলো না, শোলে সিনেমার একটা ডায়লগ কিতনে আদমি থে, এটার পেছনে কি আছে? একটা জাস্ট লাইন, একটা স্টেটমেন্ট দিচ্ছে, প্রশ্ন জিজ্ঞেস করছে কিতনে আদমি থে। এটা কি লেভেলের ভাইরাল ভাবো তো? কত বছর পরে এখন আমরা ভাইরাল। তো ভাইরালিটির কোনো রকম লজিক থাকে না, এটা হয়ে যায়, মানুষের একটা কানেক্ট করে গেলে হয়ে যায়। ডেফিনেটলি। তার মধ্যে তোমারও কিছু কিছু অংশ আছে তোমার ভিডিও ভাইরাল। যাই হোক, আমি অনেকক্ষণ আটকে রেখেছি। আমার লাস্ট একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম এই তোমার ইউটিউবার, তোমার ক্রিয়েটিভিটি, তোমার হিউমার, এগুলোর বাইরে একটা জিনিস আমার জানার ছিল, যে তোমার এই জিমের রুটিন, তোমার সিক্স প্যাক, তোমার ডায়েট চার্ট, এটা নিয়ে একটু বলো, কিভাবে মেনটেন করো? আমি ওই সিক্স প্যাক সারা বছর মেনটেন করাটা খুব টাফ। এটা এই সিক্স প্যাকের একটু ফান্ডাটা বলো তো, আমি একটু তোমাকে জিম ট্রেনার হিসেবে একটু জিজ্ঞেস করি। একটু ফান্ডা কিছুই না, এক্সট্রা একটা ক্যারেক্টার পেয়ে গেছি আমি তোমার মধ্যে। ওই জিপটাকে বলতে হবে তুই ঘুমিয়ে থাক, হুম। আর হচ্ছে এক্সারসাইজ, এটা সিম্পল রুটিন। কতক্ষণ এক্সারসাইজ করতে? আমি যখন প্রপার এই খাঁচা সিনেমাটার জন্য আমি ট্রান্সফর্ম করেছিলাম, তখন মানে লাস্ট জিম সারা বছরই টুকটাক করি আমি, কিন্তু ওই ট্রান্সফরমেশনের সময় আমার ধরো মর্নিংয়ের কার্ডিও থাকতো 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা কার্ডিও? কার্ডিও। এটা কি জিমেই? কার্ডিও জিমেও করা যায়, তুমি মাঠে রানিং করতে পারো। মাঠে? মানে তুমি কোনটা করতে? আমি কোনোদিন জিমে করতাম, কোনোদিন বাড়িতেও করতাম। কার্ডিওর জন্য জিম দরকার খুব একটা পড়ে না। কার্ডিও মানে আমাদের যেটা হার্ট কার্ডিও, ওইটাকে খুব ফাস্ট সার্কুলেট করার জাম্পিং জন্য। জ্যাক? নর্মাল তুমি এতটুকু মানে 6 স্কোয়ার ফিটের জায়গাতে তুমি দারুণ কার্ডিও করে একদম 500 ক্যালোরি বার্ন করে দিতে পারো। আর 1.5 ঘন্টা 1 ঘন্টা ম্যাক্সিমাম। আর ওয়েট ট্রেনিং বিকেলে বা সন্ধ্যের দিকে ওই 2 থেকে 2.5 ঘন্টা। 3 থেকে 3.5 এটা ঘন্টা, কম এটা নয়। আমি সারা জীবন করতে পারবো না, সারা বছর করি না। ওই প্রপার ওই টাইম শিডিউলে আমাকে ট্রান্সফর্ম করতে হবে জন্য করা। আর সারা বছর ফিট থাকার জন্য কতদিন লেগেছিল ট্রান্সফর্ম করতে? যেহেতু আমার আগে মানে ছিল সিক্স প্যাকটা, আমি বডি বিল্ডিং কম্পিটিশন করেছিলাম। আমার 55 কেজির গ্রুপে আমি কোচবিহারে মিস্টার কোচবিহার হয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম। আর নর্থ বেঙ্গলের সেকেন্ড হয়েছিলাম আমার গ্রুপে, নট ওভারঅল। আমার 55 কেজির গ্রুপে, তখন আমার ওজন ছিল 55। তো আমার একটা তৈরি হয়েছিল। দেখবে একটা শক্ত মাটি যখন তুমি খুঁড়বে তখন অনেক সময় লাগে, কিন্তু সেই মাটিটা খুঁড়ে গর্তটা আবার মাটিতে বন্ধ করে দিলে নেক্সট টাইম যখন খুঁড়তে যাবে দেখবে হাত দিয়ে খুঁড়ে ফেলতে পারছো ইজি। তো আমি জানি আমার কোথায় গিয়ে পৌঁছলে আমার সিক্স প্যাকটা বেরোবে, মানে কোন লেভেল অব্দি আমার ওই রাস্তাটা হাঁটা আছে আগে, সেজন্য আমার বেশি লাগে না। এখানে 6 মাস আমার ট্রান্সফর্ম হয়ে গেছে। ডায়েটে কিরকম ছিল তোমার ডায়েট? ডায়েট প্রপার ডায়েটিশিয়ান যেটা দিত আর কি, কার্বোহাইড্রেট শুরুর দিকে অল্প, শেষের দিকে একদম বন্ধ। আর সারাদিন ধরে অল্প অল্প করে খেতে হতো। মেজাজ খিটখিটে হয়ে যেত? ও বাবা বিভৎস, সেটা আমার ওয়াইফ জানে। বিভৎস মেজাজ খিটখিটে হতো। লাস্টের দিকে সল্ট অফ করে দেওয়া হতো, আচ্ছা। মানে সল্টও অফ তোমার, যাতে বডিতে ওয়াটার যেটা লেভেল ওটা ধীরে ধীরে ডিক্রিজ হয়, মাসেলগুলো প্রমিনেন্ট হয়। বডি বিল্ডিং প্রপার সায়েন্স। ডেফিনেটলি। হ্যাঁ, আর আমি এখন কি মেনটেন করো না, মানে সিক্স প্যাকটাও? না, সিক্স প্যাক এখন মেনটেন নেই সত্যি কথা বলতে। তবে সারা বছর আমি ফিটনেসের জন্য থাকি, মানে কোনোদিন ডান্স করি, কোনোদিন যোগা করি, কোনোদিন জিম করি, কোনোদিন হালকা পাতলা ওয়েট ট্রেনিং করি। একটা মানে ফিটনেস মন্ত্র দিয়ে যাও দর্শকদের জন্য। ফিটনেস মন্ত্র সবার জন্য তো সিক্স প্যাক নয়। বিরিয়ানি দেখলে আটকাবো কি করে, এটা বলে যাও। এটা আটকানো খুব টাফ। তবে আমি খুব একটা বিরিয়ানি ফ্রিক নই। আমার ওই কী বলো তো, ওই ডাল ভাত, মাছের ঝোল, আলু ভাজা, এই জিনিসটা আমার চিমচাম খাবারটা খুব অ্যাট্রাক্ট করে। আর আরেকটা সব থেকে ভালো লাগে যখন 6 মাস ডায়েটিংয়ের পরে যখন তুমি ওই পাবে আর কি, ও মনে হচ্ছে অন্নবাসন হচ্ছে। এই তোমার ফিটনেস মন্ত্র বলো। ফিটনেস ছাড়বো মন্ত্র, না আমি ওটা, হ্যাঁ ফিটনেস মন্ত্র ওই জিপটাকে না বলতে হবে। আর আমি যেটা প্রিফার করি, রাত্রেবেলা মানে সূর্যাস্তের পরে খাওয়াটা যতটা পারো কমিয়ে দাও। তোমার ইচ্ছে করছে খেতে, মানে আমরা পারছি না কন্ট্রোল করতে, যে এটা আমার ক্রেভিং আছে, এটা না। লাস্ট খাওয়া কটা তুমি বলছো? আমিও 6টা 7টা? যদি 7টার মধ্যে করতে পারো সব থেকে বেটার। আগেকার দিনে মানুষ এত ফিট থাকতো কেন? কারণ 7টার মধ্যে লোকে ঘুমিয়ে পড়তো, সকাল 5টায় উঠতো। আর ওটা মানে আজকের না, পৌরাণিক যুগ থেকে এটা হয়ে আসছে। এটার অনেক সাইন্টিফিক কারণ আছে, আমি নিজেও অত জানি না। তবে হ্যাঁ, সূর্যাস্তের পরে তুমি যত অল্প খাবে, তোমার আর
তত লাভ। তোমাকে এক্সারসাইজ করারও দরকার নেই, তুমি যদি এই জিনিসটা মেনটেন করতে পারো। আর এই জিনিসটা মেনটেন তুমি করতে পারবে না, আমি 100% লিখে দিচ্ছি। এখনকার জেনজি এটা বলো, কি তুমি হলো? আমি বলো, এটা আমিও করতে পারি না। আমি ভাবলাম যে তুমি বলতে যাচ্ছ যে এই জিনিসটা তুমি মেনটেন করবে এবং তোমার ওয়েটটা এটা কমবে, তুমি try করে তুমি দেখো না। বলে এই জিনিসটা তুমি মেনটেন করতে পারবে না। এটা যদি করতে পারো তাহলে তুমি লেজেন্ড। সূর্যাস্তের পরে খাওয়া দাওয়া বন্ধ করে দাও। খাওয়া দাওয়া বন্ধ করাটা বন্ধ করে সোজা, হ্যাঁ। কিন্তু ঠিক খাওয়াটা শক্ত আমার মনে হয়। যে ওই যে কাপে মেপে ভাত, তারপরে 50 গ্রাম বা 100 গ্রাম ডাল, 100 গ্রাম প্রোটিন, এইটা টাফ অনেক বেশি। তুমি খাবো না এটা বলাটা সহজ। এটা 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 একদম ট্রু। এক থালা ভাত তুমি চিকেন দিয়ে খাও, লোকে ভাববে এ বাবা বেশি খেয়ে ফেললো। তার থেকে খারাপ খাওয়া মানে কড়া করে চিনি দিয়ে 1 কাপ দুধ চা। ওই 1 কাপ চিনি দিয়ে দুধ চা খাও, তোমার 5 ঘন্টা খিদে পাবে না। সেই তুলনায় তুমি পেট ভরে ভাত খেয়ে নাও, অনেক বেটার। এই জিনিসগুলো নিজেকেও একটু বুঝতে হ্যাঁ হবে। নিজেদেরও বুঝতে হবে আর কি।